তো এই যে পৃথিবীতে আমরা দুইটা বিশ্বযুদ্ধ পার হয়ে আসলাম, এখনো কিন্তু পৃথিবীতে রক্তক্ষরণ থামে নাই। আমাদের সিনেমা, আমাদের বইপত্র, গল্প, উপন্যাস সবকিছু বিশ্বযুদ্ধের মেমোরি, মানুষের মৃত্যু, এই জিনিস দিয়ে ভারাক্রান্ত। এখন পৃথিবীতে কোনো বিশ্বযুদ্ধ চলে না, কিন্তু রক্তক্ষরণ তো থামে নাই। এখন দুই ধরনের যুদ্ধ দেখা যাচ্ছে। একটা হচ্ছে একদম আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তিগুলো কখনো সরাসরি, কখনো প্রক্সি যুদ্ধের মধ্য দিয়ে রক্তক্ষরণ করাচ্ছে। আরেকটা দেখা যাচ্ছে যেটাকে আমরা বলি গৃহযুদ্ধ পরিস্থিতি, মানে দেশে শক্তিশালী কোনো কর্তৃত্ব নাই, অথরিটি নাই, ফলে অনেকগুলো অপেক্ষাকৃত কম পাওয়ারফুল গোষ্ঠী নিজেদের আধিপত্য বিস্তারের জন্য লড়াই করে যাচ্ছে। এবং এই পরিস্থিতি এখন যেমন বিরাজমান, এটি কিন্তু শত বছর বা হাজার বছর আগেও ছিল পৃথিবীর বিভিন্ন দেশে। এবং আমাদের এই বাংলাদেশে, বাংলা অঞ্চলেও কিন্তু আজ থেকে প্রায় 1400 বছর আগে এইরকম একটা পরিস্থিতি বজায় ছিল বা বিরাজমান ছিল। সেই পরিস্থিতিটাকেই ইতিহাসে বলা হয় মাৎসান্যাম। মাৎসান্যাম শব্দের মানে হচ্ছে মাছের ন্যায় বা মাছের রাজত্ব। কৌটিল্যের অর্থশাস্ত্র নামক বইয়ে এটার ব্যাখ্যা করা হয়েছে এরকম, যে আইন প্রণয়নকারী বা দণ্ডদানকারী কোনো সুপ্রিম অথরিটির অভাব। অর্থাৎ পরিস্থিতি এরকম ছিল যে কোনো একটা শক্তিশালী রাজা, একটা কেন্দ্রীয় শাসন নেই, অনেকগুলা অপেক্ষাকৃত কম শক্তিধর কিন্তু ক্ষমতালোভী গোষ্ঠী যখন একটা ভূখণ্ডে, একটা রাজ্যে একসাথে মাথাচাড়া দিয়ে জেগে ওঠে, তখনই মাৎসান্যাম পরিস্থিতি সৃষ্টি হয়। সো বাংলার ইতিহাসে এই যে মাৎসান্যাম শব্দটা, এই শব্দটা আপনারা দেখবেন এখনও বিশ্ব পরিস্থিতি বা নানান কিছু আলোচনা করতে গিয়ে অনেকেই এই শব্দটা সামনে নিয়ে আসে। কোথাও মপতন্ত্র হচ্ছে, একদল মানুষ কোথাও একটা সমবেত বা জড়ো হয়ে কোনো একটা অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠীর উপর বা ভিন্ন মতের উপর আক্রমণ করে, সেটাকে কেউ বলে মপতন্ত্র, কেউ বলে মাৎসান্যাম, মানে মাছের ন্যায়। কোনো একটা গ্রুপ যখন নিজের মত এবং নিজের সংখ্যাগরিষ্ঠতা অন্যের উপর চাপায়া দেওয়ার চেষ্টা করে, সেইটাকেও এইভাবেই ব্যাখ্যা করা হয়ে থাকে। সো আমরা একটু দেখার যদি চেষ্টা করি যে মাৎসান্যাম শব্দটা বাংলায় আসলে কখন কার্যকর ছিল, কিভাবে কার্যকর ছিল, আমাদের তাকাইতে হয় আজ থেকে মোটামুটি 1400-1500 বছর আগে, যখন বাংলা অঞ্চলে দুইটা শক্তিশালী রাজনৈতিক কেন্দ্র ছিল। একটা হচ্ছে বঙ্গ, যেটা বর্তমানের মুন্সিগঞ্জ মানে বিক্রমপুর, ফরিদপুর এই জায়গাটা থেকে শুরু করে নদিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। আরেকটা হচ্ছে গৌড়, যেটা মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওই জায়গাগুলোকে কাভার করে। সো বঙ্গ সাম্রাজ্যে যে কয়েকজন রাজা ছিল, তারা ছিল একটুখানি ভাটির দিকে। অন্যদিকে গৌড় দেশে যে রাজা ছিল তার নাম ছিল শশাঙ্ক। মোটামুটি 630 সালের পর রাজা শশাঙ্কের মৃত্যু হয়, এবং শশাঙ্কের মৃত্যুর পর দেখা যায় যে বাংলাদেশে শক্তিশালী কোনো কেন্দ্রীয় রাজার আর আগমন ঘটে না। এবং একটা দেশে যখন কোনো শক্তিশালী অথরিটি, শক্তিশালী রাজা না আসে, তখনই মূলত এই মাৎসান্যাম পরিস্থিতিটা তৈরি হয়। কৌটিল্য যেটা বলছে, মাৎসান্যাম মানে হচ্ছে মাছের রাজত্ব, যেখানে অপেক্ষাকৃত বড় মাছেরা নির্দ্বিধায় ছোট মাছদের ভক্ষণ করতে থাকে, একটা নৈরাজ্য বা একটা অরাজকতার কাল নিয়ে আসে। এবং বাংলার ইতিহাসে এই মাৎসান্যাম শব্দটা অর্থশাস্ত্রে এটার ব্যাখ্যা পাই, কিন্তু ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে আমরা তিব্বতী ঐতিহাসিক লামাতারানাথের বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থ বা পাল বংশের যে রাজা ধর্মপাল, তার খালিমপুর তাম্রশাসনে এই শব্দগুলোর উল্লেখ আমরা দেখি। তারা যেটা বলে সেটা মানে হচ্ছে 650 সাল, মানে রাজা শশাঙ্কের মৃত্যুর পর 750 সাল পর্যন্ত প্রায় 100 বছর বাংলায় একটা এরকম অরাজকতার কাল বা মাৎসান্যের কাল চালু ছিল। চিন্তা করেন, প্রায় 100 বছর ধরে বাংলায় কোনো শক্তিশালী কেন্দ্রীয় শাসন ছিল না। এখানকার শক্তিশালী সামন্ত রাজা বা জমিদার বা ছোট ছোট রাজবংশের মানুষেরা যেটা করত, অন্যান্য অঞ্চলে আক্রমণ, লুটপাট, দখলের চেষ্টা। কিন্তু তার এত বড় সক্ষমতা না থাকার কারণে দেখা যাচ্ছে সেও পরবর্তীতে পার্শ্ববর্তী কোনো একটা শক্তিশালী জমিদার বা ছোট রাজার দ্বারা আক্রান্ত হচ্ছে। এবং এই যে 100 বছর ধরে বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, শক্তিশালী রাজা ছিল না, এই খবর যখন চারপাশে ছড়ায়, তখন বাইরের শক্তি বাংলায় বারবার আক্রমণ করতে থাকে। এবং এইরকম তিনটা শক্তির কথা আমরা জানি। একটা হচ্ছে কাশ্মীরের ললিতাদিত্য, একটা হচ্ছে কনৌজের যশুবর্মন, আর একটা হচ্ছে তিব্বতের স্রংছান গ্যাম্পু নামে একজন রাজা। বেশ কয়েকবার করে তারা বাংলায় আক্রমণ করে, বাংলা লুটপাট করে, বাংলার জমিদারদেরকে পর্যদুস্ত করে, ছোট ছোট রাজ্যগুলোকে ভেঙে খান খান করে দেয়। সো একটা রাজ্যে যখন এইরকম অরাজকতার অবস্থা তৈরি হয়, তখন আরও যে সর্বনাশ হয়, বাণিজ্য কেন্দ্রগুলো কলাপস করে, শিল্প সংঘ ভেঙে পড়ে, এবং রাজনৈতিক কাঠামো যেইটুকুও থাকে সেইটুকু আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়।
এবং একটা দেশে আমরা বলছি যে শশাঙ্কের মতো একজন শক্তিশালী রাজার মৃত্যুর পর সুদীর্ঘ 100 বছর ধরে এই অরাজকতা, এই নৈরাজ্য এটা চলমান ছিল। এবং দেখা যায় যে 750-এর পর গোপাল নামে একজন রাজা দেখা যায় যে এই বাংলায় যে অরাজক পরিস্থিতি এইটাকে নিয়ন্ত্রণে আনেন। উনি অনেক বেশি শক্তি অর্জন করেন এবং অপেক্ষাকৃত ছোট জমিদার এবং রাজাদেরকে তার যে শাসনদণ্ড এইটার নিয়ন্ত্রণে, এইটার আওতায় নিয়ে আসেন। এবং গোপালের উত্থানের মধ্য দিয়ে দুইটা ঘটনা ঘটে, এক হচ্ছে মাৎসান্যায়নের অবসান ঘটে, দুই হচ্ছে বাংলায় পাল বংশ নামে একটা শক্তিশালী রাজবংশের উত্থান ঘটে। এবং এই বংশেরই শক্তিশালী রাজা ছিল দেবপাল, ধর্মপাল, তারপর রামপাল, মদনপাল, এরা যারা সুদীর্ঘ 400 বছর বাংলা শাসন করে। এই হচ্ছে মাৎসান্যায়ন পরিস্থিতি, মবতন্ত্র বা গৃহযুদ্ধের বাস্তবতা। যখন একটা দেশে এই বাস্তবতা তৈরি হয় তখন এটা একটা চক্রের মধ্যে ঢুকে যায় এবং টোটাল পরিস্থিতিটাই এইরকম একটা অবস্থান তৈরি করে যে কোনো শক্তিশালী মানুষকে আসলে কেন্দ্রে বা ক্ষমতার চূড়ায় আসতে দেয় না। ফলে দেখা যায় রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সব কিছু কলাপস করে। এবং এই চক্র থেকে বের হওয়ার জন্য কখনো 100 বছর লাগে, কখনো 500 বছর লাগে এবং কোনো কোনো সভ্যতা এই চক্রে পড়ে টোটালি বিলীন হয়ে যায়, ভেঙে খান খান হয়ে যায় এবং অন্যান্য সভ্যতার মধ্যে বিলুপ্ত হয়ে যায়। তো ইতিহাস এই ধরনের শব্দ দিয়ে আমাদের কাছে কিছু ইঙ্গিত পাঠায়। কেন একটা সুশৃঙ্খল শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থা, একটা রাজনৈতিক কাঠামো থাকা দরকার? কেন অপেক্ষাকৃত ছোট ছোট যে সামন্ত রাজা বা বিভিন্ন মতবাদী বিশ্বাসী মানুষ তারা সংখ্যাগরিষ্ঠ হইলেই অন্য মানুষের উপর গায়ের জুড়ে নিজের মত চাপায়া দেয়া এই চেষ্টা করা উচিত না? সেটা যখন করা হয় তখন তার দেখা দেখি অন্যান্য এইরকম সমপর্যায়ের শক্তিশালী গ্রুপগুলার উত্থান ঘটে এবং এইটা একটা চরম বিশৃঙ্খলা এবং নৈরাজ্য নিয়ে আসে, যেটা কখনো শতবর্ষ, কখনো অনন্তকাল পর্যন্ত স্থায়ী হইতে পারে। ধন্যবাদ।